একজন শেখ মুজিব তো আর কিয়ামত পর্যন্ত আপনি পাবেন কিনা এটাই তো সন্দেহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে গোটা একটা জাতিকে একটা ভয়ঙ্কর সিন্ডিকেট থেকে মুক্ত করেছে। পাকিস্তান তৎকালীন সময় আমরা যতটুকু জানি তারা এই দেশের মানুষের উপরে ব্রিটিশদের সাথে জঘন্য শাসন চালিয়েছে। বাঙালির ফাঁসায় তারা লাথি মেরেছে, বাঙালিকে মুসি মেথরের চাকরি দিয়েছে, বাঙালিকে তারা কখনো উচ্চ পর্যায়ে চাকরি দেয় না পাকিস্তানিরা। যার প্রমাণ হচ্ছে এখনো বিহারীদের কথাবার্তা হচ্ছে গোলামের মতো, মনুষ্যত্ব বোধ তাদের কাছে। যদিও তারা আমাদের মুসলিম ভাই পাকিস্তান, আমরা তাদের ভালোবাসি কারণ আমরা তো মুসলমান, কিন্তু তারা সীমা, তাদের ভিতরে মানবতা যখন এতটাই বিপজ্জনক ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে, পাকিস্তানের বিরুদ্ধে। এর কারণ হচ্ছে মানুষ কিন্তু ভাই মুক্তি চাইছে। মুক্তিটা কার নেতৃত্ব হয়েছে? মুক্তিটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব হয়েছে। এবং আপনি যদি হিসাব করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, তিনিও কিন্তু শেখ মুজিবুর রহমানের অধীনেই ছিলেন, কোন ধরনের অস্বীকার করবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি হিসাব করে, তিনিও কিন্তু শেখ মুজিবুর রহমানের কর্মচারী ছিলেন। শেখ মুজিবুর রহমান তখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল। তার মানে কি শেখ মুজিবুর রহমান কমানেই কিন্তু জিয়াউর রহমান চলেছে। অতএব রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত আমাদের রেশারেশি থাকবে, কিন্তু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সমালোচনা করতে গেলে আপনাকে কতটুকু জ্ঞানের অধিকারী হতে হবে সেটা কি আপনি ভাবছেন একবারও? আরে ভাই, একজন শেখ মুজিব তো আর কিয়ামত পর্যন্ত আপনি পাবেন কিনা এটাই তো সন্দেহ। এই দেশে আমাদের হাসানাত আব্দুল্লাহ একটু সাহসী ছিল ভাই, এনসিপি সাজ্জাদ সালামরা সাহসী সন্তান জুলাই আন্দোলনে। তারা কি শেখ মুজিবুর রহমান? আমাদের তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি কি উনাকে শেখ মুজিবুর রহমানের সাথে মিলাতে পারবেন? শেখ মুজিবুর রহমান আল্লাহ তাআলা তাকে ওই রকম একটি প্রতিভা দিয়েই বাংলাদেশে পাঠিয়েছে বাংলাদেশকে মুক্ত করার জন্য। তিনি বাংলাদেশকে মুক্ত করেছেন এবং নির্বিচারে একটি গণহত্যার শিকার হয়ে তিনি আল্লাহর কাছে চলে গেছেন। মাঝখানে রেখে গেছেন লাল সবুজের একটি টকটকে পতাকা আমাদের জন্য, যেটি আগামী দিন পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বর্ণ অক্ষরে মনে রাখবে যে বাংলাদেশের জন্মদাতা শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, এখানে অনেকের অবদান আছে, শহীদ জিয়াউর রহমানের অবদান আছে, কর্নেল ওলি আহমদের অবদান আছে, এই স্বাধীনতা যুদ্ধে অনেকের অবদান আছে, কিন্তু সকলের অবদানকে এক সাইডে রেখে মহানায়ক বনে গেলেন শেখ মুজিবুর রহমান। কি একদিনে আর এক রাতে ভাই পাকিস্তানের জেলখানায় বন্দী ছিলেন, পাকিস্তান তাকে হত্যা করতো। ভারতের ইন্দিরা গান্ধী যে কোনো একটা কাল্পনিক ম্যাজিক যখন উপস্থাপন করছে যে শেখ মুজিব আমার কাছে, তখনই পাকিস্তান শেখ মুজিবকে দেখাই দিল, তখন আর মারতে পারলো না বিশ্ব মিডিয়ার চাপে। না হলে শেখ মুজিবকে হত্যাই করতো পাকিস্তান। কারণ পাকিস্তান কিন্তু বাংলাদেশের মানুষকে টার্গেট করেনি, পাকিস্তান টার্গেট করেছে শেখ মুজিবকে, যে শেখ মুজিব বেঁচে থাকলে এই বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, আর যদি শেখ মুজিবকে হত্যা করা হয় এই বাঙালি কিয়ামত পর্যন্ত আমাদের গোলামি মেনে নিতে হবে। শেখ মুজিব এক জায়গায়, 7.5 কোটি বাঙালি এক জায়গায়, কারণ 7.5 কোটি বাঙালির মাথার মুকুট ছিল শেখ মুজিবুর রহমান। সেই শেখ মুজিবুর রহমানকে নিয়ে সমালোচনা করাটা একজন জ্ঞানী লোক হিসাবে এটা জ্ঞান পাপীর কাজ। শেখ হাসিনাকে নিয়ে আমিও সমালোচনা করছি এবং অনেক কথা বলছি শেখ হাসিনাকে, কিন্তু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমি সমালোচনা করতে গেলে মানুষ হাসবে। কারণ একটা দেশের জন্মদাতা যিনি, তার হ্যাঁ তিনি একা যুদ্ধ করেন নাই, যুদ্ধে দেশের লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে। আওয়ামী লীগের অফিস উদ্বোধন করতে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিতেছে, এবার গুলি চালালে আমরাও গুলি চালাবো, এবার বোমা ফাটালে আমরাও বোমা ফাটাবো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুজিব সৈনিক কখনো মৃত্যুকে ভয় পায় না। শেখ হাসিনা সরকার আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ ছিল। শেখ হাসিনা কি দেশের জন্য কিছু করে নাই? বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা নেতৃত্ব দেয় নাই? আজকে বঙ্গবন্ধু নিয়ে একদম বাজে বাজে কথা বললে কথা বলে বলবো। আমি কোনো দল করি না, কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। এই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। আমি দালাল, হ্যাঁ ঠিক আছে, দালাল দালাল কে দেশ শেষ করছে? কে দেশ শেষ করছে? ঠিক আছে, এখন আপনারা কি করেন? আমি কথা দিচ্ছি, যারা তোমাদের উপর অত্যাচার করছে নাম ঠিকানা এখন থেকে শব্দ করে রেখে দাও, নাকে হাত দেওয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়াবো। ওরা জয় বাংলা স্লোগান দেবে এই দেশে যা করেছে এই দেশে 100 বছর কেউ করতে পারবে না। শেখ হাসিনার মতো দক্ষতা, সততা রাজনীতিবিদ এবং একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে পক্ষে হবে না।
জয় বাংলা। প্রথম আওয়ামী লীগ জয় বাংলা, বঙ্গবন্ধু দেশ, বঙ্গবন্ধু দেশ, সবাই ভারতের প্রধানমন্ত্রী থাকবে না, আওয়ামী লীগ তো থাকবে। এটা বঙ্গবন্ধু দেশ। হ্যাঁ, এটা বঙ্গবন্ধু দেশ, মাননীয় প্রধানমন্ত্রী থাকবে না, আওয়ামী লীগ থাকবে। এটা বাংলাদেশ, এটা বঙ্গবন্ধু দেশ, এটা 20 কোটি মানুষের দেশ, এটা স্বাধীনতার মুক্ত দেশ, এটা চাঁদাবাজি দেশ না, এটা মধ্যবিত্ত করার দেশ না, এটা শেখ হাসিনা থাকবে না। যারা এই জুলাই যুদ্ধে আহত হয়েছে, নিহত হয়েছে এবং মারা গেছে, তারা এই বুলেটে আঘাত হয়েছে, সেগুলি কোন সরকারি প্রশাসনের বুলেট না, এটা বাহিরের একটা অস্ত্রের বুলেট। সেটা দিয়েও প্রমাণ হইলো যে আসলে বাংলাদেশের সরকার জননেত্রী শেখ হাসিনার অস্ত্র দিয়া এই জুলাই যোদ্ধারা মারা যায় না, এইটা ওই জুলাই যোদ্ধা যারা আন্দোলন করছে ষড়যন্ত্রকারীরা, তাদের অস্ত্র দিয়ে তাদেরকে মারা হয়েছে। তারপরে আরো প্রমাণ হইলো যখন একটা ভুয়া গুজব প্রচার করছে যে বাংলাদেশে একটা শেখ হাসিনা আয়নাঘর তৈরি করছে, এই আয়নাঘর পরিদর্শন করতে যখন প্রশাসন সহকারে এই জুলাই যোদ্ধারা গিয়েছে, সেইখানেও যায় দেখা হইলো আয়নাঘর বলতে কোনো কিছুই সেখানে নাই, এবং ওরা বাহিরের একটা ছবির আয়নাঘরের এডিট করিয়া এইটা বাংলাদেশের জনগণের মিথ্যা প্রচার করিয়া মানুষের বুঝাইছে। এইটাও প্রমাণ হইলো যদি সেই আয়নাঘর থাকতো, সেই আয়নাঘর এই ডক্টর ইনুস, এই সুদী ইনুস, এই ধ্বংসকারী ইনুস, এই আয়নাঘর সত্যিকার অর্থে থাকলে সেটা জাদুঘর বানাইতো, আজকে সেখানে মানুষ যায় আমরা যায় দেখতাম। আসলে আয়নাঘর নাই, এটা একটা মিথ্যা গুজব। এটাও বাংলাদেশের জনগণ বুঝতে পারতে যে শেখ হাসিনার নামে একটা মিথ্যা গুজব তারা ছড়াইছে। আমরা যখন এইসব কিছু দেখলাম, তখন আমরা দেখলাম যে আসলে এরা একটা ষড়যন্ত্রকারী। বাংলাদেশ যখন উন্নয়নের কাতারে জননেত্রী শেখ হাসিনা নিয়ে যাইতেছে, ঠিক তখনই এই পাকিস্তান একটা ষড়যন্ত্র করিয়া এবং আমেরিকা একটা ষড়যন্ত্র করিয়া আমাদের বাংলাদেশের এই লুবি ব্যক্তিদের বাচ্চা নিছে। ডক্টর ইনুস এবং সুদগর ইনুস এদেরকে বাচ্চা নিয়ে এদের মাধ্যমে, এদের উপরে টাকা ঢাইলা এদের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার দূরানোর জন্য একটা পরিকল্পনা করিয়া মিথ্যা অপচার করিয়া জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ থেকে দূরেছে। যারা ইউনূসের নেতৃত্বে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে, 32 ভাঙছে, দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের অপমান করছে, শিক্ষকদের অপমান করছে, তারাই একদিন এই দেশের স্বার্থে এই ইউনূসকে জুতার মালা দিবে, এই ইউনূসের ছবি পদদলিত করবে, এই ইউনূসের প্রতিষ্ঠান ধূলিসাৎ করে দিবে। 5ই আগস্টের মতো দিন যদি না আসতো, বাংলাদেশে অরিজিনাল রাজাকার কারা আর মুক্তিযোদ্ধা সন্তান ফন্দান কারা এগুলো চিনা যেত না। কারণ আমরা এমন একটা জাতি, আমরা কোন জাতি বসবাস করি আপনারা খেয়াল করে দেখেন, 54 বছরে আর রাজাকার কিটা এইটাই কোনো চিনতে পারলাম না, আমরা কোন জাতি বসবাস করি। ঘটনা তো আর একটা ঘটা ফেলাইছে জামাত ইসলাম। আপনারা তো মনে এতক্ষণ শুনে ফেলাইছেন, হইচই তো পড়ে গেছে। জামাত ইসলামের লোকজন, ওই যে আপনার সাদা পাথর ডক্টর শফিক আর তার নাতির পার্টি, এখন দুজনে এক হয়েছে, ঠিক আছে, নাইট সাহেব, এরা করেছে কি জানেন? আমার তো আবার গালি বিন্যাস সব কথা খুলে পড়ে, মনে করে আমি মিথ্যে কথা বলতেছি। আমার তো সেই এখন গালাগালি পারতেছে, একেবারে মেসেঞ্জার শুরু করিয়ে ইমুতে পর্যন্ত ভাই আমার গালাগালি পারতেছে। তোরা যতই গালাগালি পার, আমার মুখ বন্ধ করে রাখতে পারবই না, আমি বলেই যাব তোদের বিরুদ্ধে। ঘটনা এবার শোনেন কি করেছে। বিদেশে জাকাতের টাকা ভাগ চাই, বলে যে এই ভাগ আমাদের জাকাতের টাকা। আরে ভাই, তোমাদের কেন হবি? তোমরা কি সরকার গঠন করছো? তোমরা কি সরকারে আছো? বাংলাদেশ সরকারে আরব কান্ট্রি থেকে জাকাতের টাকা দিচ্ছে যে এইসব গরিব মানুষের বাংলাদেশের যারা আছে তাদের মাঝে তোমরা বিলিয়ে যাও। এখন বলতেছে যে এই জাকাতের টাকা বিদেশে আমরা আমাদের দিতে হবে, ঠিক আছে। এই আমাদের সাদা পাথর কুকুরের ন্যাস কোনো দিনও মনে করেন যে ঠিক হয় না। যতই ঘি মারেন ওর বেকা হয়ে ওই মাথাটুকুর পাশার ভিতরে যাই পড়ে থাকে, ঠিক আছে। এই জামাতের এখন আমাদের এনি সাহেব বলেছে যে একটা গোষ্ঠী বিদেশি জাকাতের টাকার ভাগ চাই, ঠিক আছে, ঠিকই বলেছে এনি সাহেবকে ধন্যবাদ দেবো আমি। আপনি কেন দিবেন? আপনারা সরকার আছেন, আপনাদের গরিব মানুষের মাঝে আপনারা বিলাই দিবেন। এটা বিয়াদ্দব এই জামাত ইসলামরা। এই জামাত ইসলাম যতদিন বাংলাদেশে থাকবে কোনোদিনও শান্তি থাকবে না, কোনোদিনও শান্তি থাকবে না। ভাই রে ভাই, আমার ভাই গালিবেন না ভাই, আমি কিন্তু সত্যি কথা কইছি ভাই, মিথ্যা কথা কইনি। আপনি এনির বক্তব্যটা শুনে তারপর আমাকে কইন, হ্যাঁ ভাই আমার গালাগালি পারেন না, অনেক গালাগালি পারেন সারাদিন ধরে ভাই, আমার গালাগালি এত গালাগালি পারেন কি? কেন যত গালাগালি পারবেন আপনাদের গুনাহ হবে রে ভাই। আচ্ছা, একটা জিনিস আমাকে বুঝান তো, যে নোবেল পুরস্কার পাইলে চুরি করা যাবে না, বাটপারি করা যাবে না, এটা কেমন কথা? নোবেল পুরস্কার পাইতে হইলে কত বড় বাটপার হইতে হয়, কত বড় চাচ্চর হইতে হয়, এটা ইউনূসকে দেখে শিখেন। ইউনূস হইল একটা সিম্পলি সুদখোর, ঠিক আছে। সে সাজানো গোছানো একটা বাংলাদেশকে মিসক্যারেজ করে দিয়ে গেছে। হ্যাঁ, যেই অবস্থা থেকে পরিত্রাণ পাইতে হইলে এই সরকারকে, বর্তমান ইলেকটেড সরকারকে কতটা বেগ পাইতে হবে তার হারে হারে টের পাবে, ঠিক আছে। ইউনূস এখনো দেশে আছে, আসিফ নজরুল, গং, এরা এখনো দেশে আছে, এদেরকে ধরেন,
এদেরকে ধইরা এদের কাছ থেকে কিভাবে তারা টাকা পাচার করছে, কোথায় পাচার করছে, এটা বের করা কোনো সমস্যা নাই কোনো। আর একে তো ইউনুস পাইলসের রোগী, ওর পাশা দিয়ে যদি একটা সিদ্ধ গরম ডিম ঢুকাই দেন অটোমেটিক বলে দেবে। আর আসিফ নজরুল তারা গাঁজাখোর, ওর কলকি একটা ধরায় দেন, একটু ভালো মাল খাওয়াই দিয়েন, দেখেন ও সুন্দর করে সুসুর করে সব বলে দেবে। তা না হলে টাকা আর উদ্ধার করতে পারবেন না। বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ডক্টর ইউনূস স্যার 1.5 বছর ক্ষমতায় থেকে কি উন্নয়ন করেছে দেশের? পণ্ডিত কল্যাণ আইছে, শুধু তার ব্যবসার কারণে সে ক্ষমতায় আইছে। 2000 কোটি টাকার উপরে বাজেট করেছে শেখ হাসিনা নাবারের জন্য। ছাত্ররা দেশে বিভিন্ন শহরে, ঢাকা শহরে বিভিন্ন কলেজের ছাত্ররা দিয়ে হাসিনা নাবাইছে টাকার জোরে। শেখ হাসিনা নাবার পরে সব ছাত্ররা প্যারাটো গাড়ি, লেক্সেস, টয়টা ল্যান্ড এইসব গাড়ি কোথায় পেল? দামি দামি পায়জামা পাঞ্জাবি কোথায় টাকা পেল? এই যে ইউনূস স্যারের টাকা। ইউনূস স্যার যে টাকা খরচ করে উপদেষ্টা হয়েছে তার 10 গুণ টাকা বেশি নিয়ে চলে গেছে। ইউনূস আসার পরে ধানমন্ডি এই যে ভাঙেছে 32, এর দায় কে নিবি? বঙ্গবন্ধুর ছবি, ভাস্কর ছবি ভাঙেছে, এর দায় কে নিবি? আওয়ামী লীগের পার্টি অফিস কেন্দ্র ঢাকায় গুলিস্তানের যে অফিস ভাঙেছে পুরাইছে, এর দায় কে নিবি? সচিবালয় আগুন দেশে, এর দোষ কে নিবি? গণভবন লুটপাট, এর দায় কে নিবি? আসিফ নজরুল স্যার বলতেছে যে 32-এর যে বাড়ি ভাঙচুর হয়েছে এই দায় আমি নেবো না। কেন তোমরা নেবে না? তোমরা ক্ষমতায় ছিলে, ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় যেগুলা ভাঙচুর হয়েছে এইগুলার দায় যতগুলো অপদেষ্টা ছিল তাদের সবাইকে নিতে হবে এর দায়। একটা কথা মনে রাখবেন, 50 বছর পরে হলে পরে শেখ মুজিবের হত্যার বিচার হয়েছে, 50 বছর পরে হলে পরে যুদ্ধ অপরাধের বিচার কিন্তু আওয়ামী লীগ করছে। সেই আওয়ামী লীগ কেউ যেন মনে না করে আওয়ামী লীগ কিছুই আমাদের করতে পারবে না। এটা ভুল, এটা ভুল। সময় কথা বলবে, তখন বলবে যে আমি এই দায় নেবো না, আমি এটা করিনি, ওইটা করিনি। তার পরিবার বলবে যে আমার ছেলে এটা করেনি। না, কে সংসদে পাও তুলে লাচাইছে, কে সিগারেট খাইছে, কে ধানমন্ডি 32 ভাঙেছে, সংসদ ভবনে সিগারেট খাচ্ছে, এগুলো সব কিন্তু হিসাব হবে। ঠিক আছে? গণভবন থেকে কে কিরা চুরি করেছে, কে কি করেছে, এর সব বিচার কিন্তু হবে। তখন তার পরিবার বলবে যে আমার তো ছেলে, আমার তো মেয়ে এগুলা ছিল না, কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু রয়ে গেছে। সবাই সাবধান, এর বিচার কিন্তু হবে। এটা কিন্তু আওয়ামী লীগ, একটা কথা মনে রাখবেন। হ্যাঁ, কথাই আছে না, বাঘে ধরলে কিন্তু সারে, হাসিনা ধরলে সারে না, অথবা আওয়ামী লীগ ধরলে কিন্তু কারোকে সারে না। এটা কিন্তু মনে রাখবেন, খেয়াল রাখতে হবে। আন্দোলন গড়ে তুলেছিল, সেই গণ আন্দোলনের ফলে শেখ হাসিনার পতনের পর আমরা দেখতে পেলাম ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিযুক্ত দেওয়া হলো। কারা সেই নিয়োগ দিলেন? এই দেশের কিছু ছাত্র যাদেরকে আমরা দেখেছিলাম এই আন্দোলনের সামনে ছিলেন। প্রিয় বন্ধুরা, তারা আমাদের সামনে ডক্টর ইউনূসকে ল্যান্সন ম্যান্ডেলা হিসেবে পরিচয় করিয়ে দিতেছিলেন। কিন্তু ডক্টর ইউনূস কি আসলে ল্যান্সন ম্যান্ডেলা ছিলেন? না, ডক্টর ইউনূস সেই ব্যক্তি যিনি কিনা এই দেশে সুদের ব্যবসা করেছেন, এই দেশের খেটে খাওয়া মানুষকে নিপীড়ন করেছেন, এই দেশের মজলুম মানুষকে শোষণ করেছেন, সুদের নামে তিনি অর্থ আদায় করেছেন। সেই ব্যক্তিকে এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানো হলো। ডক্টর ইউনূস আসলেন, ক্ষমতায় বসলেন, তার সকল কাজ ফেলে নিয়ে তিনি চলে গেলেন চট্টগ্রাম বন্দর মার্কিনীদের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা যারা এই কোটি কয়েক বামপন্থী প্রগতিশীল মানুষ রয়েছি, তারা এই বন্দর আন্দোলন, বন্দর দেওয়ার বিরুদ্ধে জামাত বলার না সুযোগ পাইবে না। সাধারণ পাবলিক রাস্তায় বাইরে সাধারণ পাবলিক রাস্তায় নামাইয়া এই জামাত এনসিপি দোলাই দেবে। আমি জানি আমাদের এখানে গোয়েন্দা বিভাগের লোক আছে, কিন্তু তার সত্ত্বেও এই কথাটা আমাকে বলতেই হবে। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়েছে এটার জন্য 70% দায়ী হলো বাংলাদেশের আর্মি এবং ব্যুরোক্রেসি। বাংলাদেশের আর্মি এখন আমাদের একটা গদ্যের উপর বিস্ফোরা হয় না, গদ্যের উপর বিস্ফোরা। আপনার তাদের বাজেট কত যায় আমরা জানি না। যখন বাজেট দেওয়া হয় পার্লামেন্টে, তাদের বাজেট কিন্তু সিক্রেট, সেই বাজেট আমরা জানি না। আপনার ডিফেন্স পলিসিটা কি তাই তো আমি জানি না। আপনার শত্রুকে আপনি যে প্রতিরক্ষা করছেন, প্লেন কিনছেন, ট্যাঙ্ক কিনছেন, অমুক কিনছেন, তো আমার শত্রুটাকে এটাকে তো আইডেন্টিফাই করতে হয় সবচেয়ে আগে। আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন, যে জন্য আপনি এগুলো সমস্ত কিনছেন? কে আমাদের শত্রু? কোন রকম ক্লিয়ার কাট সেরকম কোনো ডিফেন্স পলিসি নাই। আপনার একটি কাজে বাংলাদেশের আর্মি খুব অভ্যস্ত। এখন বর্তমানে তো বাংলাদেশের আর্মি সবচেয়ে বড় পার্টনার, পিপিপি যেটাকে বলে, পিপল প্রাইভেট পার্টনারশিপ, এটা সবচেয়ে বড় পার্টনার হলো আর্মি। আপনি কোনো বড় কন্ট্রাক্ট দেখাতে পারবেন না যেখানে আর্মির নাই, ইনভলভমেন্ট নাই। যুদ্ধ কিন্তু করে না কোনো জায়গায়। এই যে মিয়ানমার থেকে আপনার নাফ নদী ক্রস করে মিয়ানমারের প্লেন যখন তখন আমাদের আকাশে উড়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার ইউ ফেলে যায়।
আপনার ওটা কি কি জানি বলে, ঝোড়, হ্যাঁ, ওগুলো ফেলে চলে যায়, কিচ্ছু বলে না, ক্ষমতাই নাই কিছু করার। কিন্তু প্রত্যেকটা বিজনেসে তারা আছে, তারা ফার্নিচার বানায়, তারা মিষ্টি বানায়, তাদের গ্যাস স্টেশন আছে, তাদের হসপিটাল আছে, তাদের ইউনিভার্সিটি আছে, তাদের কি নাই, অনলাইন বিজনেস আছে। আমার এক ভাই তাকে DOHS আমির লোক না, ভাড়া থাকে মিরপুরে, তো ওর বাসায় খেতে গেছে একদিন, তো মিষ্টি খেতে দিয়েছে আমাকে। আমরা মিষ্টি খুব ভালো করতে কিনছিস? বলে ওই যে আমাদের আর্মি ক্যাম্প আছে ওখানে জওয়ানরা মিষ্টি বানায়, মিষ্টি বানিয়ে বিক্রি করে। পৃথিবীতে কোনোদিন শুনি নাই আমি যে আর্মি আপনার মিষ্টি বানিয়ে বাজারে বিক্রি করে। আর্মি তো ডিফেন্সের কাজ করবে। ওই যে আপনার আমাদের বর্তমান প্রফেসর ইউনুসের একজন ইয়ে ছিলেন না, আপনার শিল্প মন্ত্রী বশির সাহেব, উনি তো ইনভেস্টিগেশন, উনি ইয়ে করতে গেছিলেন আর কি, তখন উনি বলেছিলেন আর্মির কাছে কি ফার্নিচার বানানো, আর্মি যা ড্রোন বানাবে। আপনার ইরান যে আজকে আমেরিকার সামনে দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে, কারণ তাদের কাছে ড্রোন মিসাইল আছে এবং 25 বছরের প্রিপারেশন তারা নিয়েছে। তারা জানতো যে একদিন ইসরায়েল আর আমেরিকা আমাদের সেই জন্য তারা 25 বছর ধরে প্রিপারেশন নিয়েছে এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে বুক ফুলিয়ে বলতেছে যে আসো, আসতে পারে তোমাদের একজনও ফেরত যেতে পারবে না। এইটা হলো দেশপ্রেম। এই দেশপ্রেম না থাকলে কোনোদিন কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না।